আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ৫ অথবা ৮ আগস্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য বিচার সরাসরি সম্প্রচার। ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ এলাকা। রাষ্ট্রের প্রত্যাশা থাকবে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা অ্যাটর্নি জেনারেল। রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল। চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্রী ফাতেমার। ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেফতার ডিএমপি। ভারত থেকে এবার ভেসে এলো অ্যাসিডে পোড়ানো ২ বাংলাদেশের লাশ। মানিকগঞ্জ দৌলতপুরে মহিলা আওয়ামী লীগের নেত্রীসহ গ্রেফতার ২। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর। মামলার বাদীকে হত্যার হুমকির পর মারধর ছাত্রলীগ নেতার। ৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস এবং ২ দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ৫ অথবা ৮ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন। একাধিক সরকারি সূত্র জানিয়েছে, ভাষণের দিন, তারিখ ও সময় এখনও চূড়ান্ত না হলেও এই ২টি গুরুত্বপূর্ণ তারিখের একটির সঙ্গে ভাষণটি মিলিয়ে দেওয়া হতে পারে। ৫ আগস্ট হল সেই দিন যেদিন ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। অন্যদিকে ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারি এক কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকার গঠনের তারিখকে বেশি গুরুত্ব দিতে আগ্রহী নন প্রধান উপদেষ্টা। সে কারণে ভাষণ ৫ আগস্টই দেওয়ার সম্ভাবনা বেশি। এদিকে শনিবার সরকার ঘোষণা করেছে ওই দিন বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জনসম্মুখে উপস্থাপন করা হবে। নির্বাচনের সময়সূচি ঘোষণার পর প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার জন্য আহ্বান জানাবেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর অনুমতি সাপেক্ষে এই বিচার কার্যক্রম রোববার বেলা 11:30টার থেকে সরাসরি সম্প্রচার করা হয়। স্বৈরাচার শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আসামি। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন। সেই সঙ্গে তিনি এই মামলায় অ্যাপ্রুভার হয়েছেন। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ছাত্রদলের সমাবেশ শুরু হওয়ার আগেই রাজধানীর শাহবাগে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। রোববার সকাল থেকে সমাবেশ স্থলে জড়ো হওয়া নেতাকর্মীদের স্লোগানে মুখর করে তুলেছেন ছাত্রদলের নেতারা। প্রত্যন্ত জেলা থেকে আগত নেতাকর্মীরা রাজধানীর গরম আর দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে স্লোগানে নিজেদের উজ্জীবিত রাখছেন। স্বৈরাচার নিপাত যাক, খালেদা জিয়া ভয় নাই, জিয়ার সৈনিক এক হও, এমন সব স্লোগানে মুখরিত শাহবাগ মোড়। লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত বলেন, সকালে আমরা সমাবেশ স্থলে পৌঁছেছি। নাস্তা শেষে নেতাকর্মীদের বারবার স্লোগান দিচ্ছে। আমাদের কর্মীরা দলকে ভালোবেসে ত্যাগ স্বীকার করে এখানে এসেছে। তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাঠের মানুষ। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার বেলা 11:30টায় বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর শুনানির পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা সভাপতি হতে পারেন। মিথ্যার পিএইচডি করার জন্য হিটলারও হয়তো তার কাছে
আসতেন। আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ নেই, আমরা অপরাধের বিরুদ্ধে এসেছি। আমরা ন্যায় বিচার চাই, দেশের মানুষের স্বপ্নের বিচার চাই। আমরা ন্যায় বিচার চাইব, ন্যায় বিচারের মধ্য দিয়েই আমরা সর্বোচ্চ শাস্তি চাইব। যুগ সন্ধিক্ষণে ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছি। শুধু রাষ্ট্রপক্ষ নয়, সকলে ন্যায় বিচার পাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে এক প্রার্থীর জন্য সুপারিশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাত ইসলামীর সাবেক নায়েবে আমির। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে তার সুপারিশ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। আজমিরা আরিফিন নামের এক প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেন লতিফুর রহমান। আজমিরা বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক পদের প্রার্থী। তিনি সাক্ষাৎকারের জন্য ডাক পেয়েছেন। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দপ্তরে এই প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণের কথা রয়েছে। এরই মধ্যে গতকাল শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ফেসবুক অ্যাকাউন্টে আজমিরা আরিফিনের প্রবেশপত্রের ছবি স্টোরি হিসেবে প্রকাশ পেয়েছে। এই প্রবেশপত্রের উপর রেফারেন্স হিসেবে ইংরেজিতে চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমানের নাম লেখা আছে। এই প্রবেশপত্র ফেসবুক স্টোরিতে ফাঁস হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন অধ্যাপক ফরিদ উদ্দিন খান। আর কখনো রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক মুখপাত্র ফাতেমা খানম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি এই ঘোষণা দেন। লাইভে তিনি বলেন, চট্টগ্রামে যাদের সঙ্গে জুলাই আন্দোলন করেছি তারাই আজ নারীদের নিয়ে বিভিন্ন ধরনের বয়ান তৈরির চেষ্টা করছেন, নারীদের ধ্বংস করার চেষ্টা করছেন। এগুলো নেওয়া যায় না। শুক্রবার রাত 10:44 নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন ফাতেমা খানম। 16 মিনিট 36 সেকেন্ড তিনি লাইভে ছিলেন। এ সময় ফাতেমা বলেন, চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থের কাছে, তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের রাজনীতি হারিয়ে গেছেন আন্দোলনের সম্মুখ সারিতে থাকা অনেকে। এই সব কিছুর জন্য কিছু সংখ্যক ভাই ব্রাদার দায়ী। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 16 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতরাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের 16 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের নামে বিভিন্ন স্থানে মামলা রয়েছে, কারো কারো নামে একাধিক মামলাও রয়েছে। ভারত থেকে এবার ভেসে এলো অ্যাসিডে পোড়ানো 2 বাংলাদেশের লাশ। শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে পদ্মা নদী থেকে লাশ দুটি উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের সিরাজুলের ছেলে শফিকুল, একই এলাকার মৃত মর্তুজার ছেলে সেলিম। তবে বিএসএফ এর নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করেনি বিজিবি। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর 2:30টার দিকে বাতাসি মোড় এলাকায় পদ্মা নদীতে দুজনের লাশ ভাসতে দেখে মাসুদপুর বিজিবি ক্যাম্পে খবর দেওয়া হয়। এরপর লাশ দুটি উদ্ধার করা হয়। জেলার দৌলতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া উপজেলার কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুল রশিদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দৌলতপুর থানার ওসি আল মামুন বলেন, গ্রেফতার দুজনকে রোববার আদালতে পাঠানো হবে। সারা দেশের সব ব্যক্তি শ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। রোববার এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান স্বাক্ষরিত বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়। তবে 4 শ্রেণীর করদাতা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন। তারা হলেন, আগামী 4 আগস্ট থেকে সব ব্যক্তি করদাতা 2025-2026 কর বর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করতে পারবেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মীরা কল সেন্টার এবং অন্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করবেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে নারী ও শিশু নির্যাতন মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার পর মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সাধারণ সম্পাদক স্বাধীন শেখের বিরুদ্ধে। শনিবার দুপুর 12টায় উপজেলার উত্তর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তাহীনতা ভুগছে বলে দাবি করছে বাদীর পরিবার।
দেশের ৮টি বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ৪ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নামাজ কবির। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ২ দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় শনিবার লাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান তিনি। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দল PMLN-এর প্রধান নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। ইরানের প্রেসিডেন্টের সফর সঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সহ কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।